এডিবিতে 1300-1400 প্রজেক্ট নেওয়া হয় এবং এই প্রজেক্টগুলো সব ম্যাক্সিমামই কিন্তু ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। ব্যাংক আসলে এমন একটা ব্যবসা যে মালিক তার মাত্র 200-300 বা 500 কোটি টাকা। আগের সরকার ছিল অন্তর্বর্তী সরকার, এখন তো এটা নির্বাচিত সরকার, কাজে এটা তো জনতুষ্টিমূলক বাজেট স্ট্রেট ফরওয়ার্ড লাইক আগের মতো করতে হবে, এটা আমার মনে হয় এক্সপেক্টেড ছিল না। আগের বাজেট জেনারেলি কী হয়, আমাদের বাজেট সাইজগুলা আমাদের এক্সপেন্ডিচারকে আগে ফাইনাল করে এক্সপেন্ডিচার একটু ডাউন সাইজের বাজেট গত বছরের চেয়ে 10%, 15%, 20% বাড়ায়া রেভিনিউ, আমরা জানি রাজস্বের স্কোপ লিমিটেড, তারপরও একটা এস্টিমেটেড রাজস্ব ধরা হয় যেটা হয়তো আলটিমেটলি অ্যাচিভই হয় না। এবারও দেখা যাচ্ছে 9 লক্ষ কোটি টাকার উপরে বাজেট, দ্যাট ইজ আগের চেয়ে একটা পার্সেন্টেজ ধরে এর চেয়ে বেশি করতে হবে, এরকম একটা সাইকোলজিতে বাজেট করা, এটা আমার মনে হয় খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বলে মনে হচ্ছে না। আমার মনে হয় বাজেট হওয়া উচিত, যেহেতু নির্বাচিত সরকার, একটা জনসমর্থন আছে, কাজে ওনারা একটা ইমিডিয়েটলি একটা স্টক টেকিং করে কোন অবস্থায় ওনারা অর্থনীতিকে পেয়েছেন এবং ওনাদের ম্যানিফেস্টোর সাথে সঙ্গতি রেখে কোন কোন এরিয়াতে ওনাদের কনসেন্ট্রেট করে এক্সপেন্ডিচার বাজেট করা উচিত, এই কৌশলপত্রের বেসিসে একটা রিয়েলিস্টিক বাজেট হওয়া উচিত বলে আমি মনে করি। আর প্রায়োরিটির ক্ষেত্রে তো সঙ্গত কারণেই আমাদের এডুকেশন, হেলথ, সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে অবশ্য তাদের ম্যানিফেস্টো অনুযায়ী কিছু কিছু কাজ করছে। বিভিন্ন আমাদের এই যে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, এগুলো, তো এই সমস্ত সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে কিছু কিছু ইনিশিয়েটিভ ওনারা নিচ্ছেন। কিন্তু যেহেতু আমাদের সামাজিক নিরাপত্তার খাতে অনেকগুলা কর্মসূচি অলরেডি আমাদের চলমান আছে এবং 100টার উপরে আমাদের কর্মসূচি চলমান আছে এবং 20-25টা মিনিস্ট্রি এর সাথে ইনভলভ, কাজেই এইটাকে আরেকটু একটা সমীক্ষা চালিয়ে তাদের এটার কাঠামোগত দিকটা একটু দেখে এটা স্টার্ট করাটা আমার মনে হয় ভালো ছিল। আর মোর ওভার ইমপ্লিমেন্টেশন লেভেলেও আমাদের যেহেতু লোকাল গভর্নমেন্ট নাই, এই সরকার পলিটিক্যাল সরকার, ওনাদের গ্রাসরুট লেভেলে পলিটিক্সটাও এখনও থিতু হয়ে ওঠেনি, কাজেই ওনাদের এগুলো ইমপ্লিমেন্ট করতে গিয়ে অর্থায়ন একটা ইস্যু আছে। যেহেতু আমাদের এখন রেভিনিউ, যেটা এক্সপেক্টেড রেভিনিউ, আমরা জানি যে একটা সিগনিফিক্যান্ট পোর্শন রেভিনিউ আমাদের আসছে না, ট্যাক্স জিডিপি রেশিও খুব এক্সেপশনালি লো। তো গ্রাসরুট লেভেলে স্থানীয় সরকারের অ্যাবসেন্স, রাজনৈতিক তারা গ্রাসরুট লেভেলে, তৃণমূল লেভেলে যারা আছে তারাও কতটুকু জনস্বার্থের জন্য মোটিভেটেড, এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। তো সব দিক মিলে আসলে এইবারের বাজেট আমার হিসাবে একটু কেয়ারফুলি, এটা মানে জনতুষ্টির চেয়েও এটা রিয়েলিস্টিক হবে, যেহেতু ওনাদের স্ট্রেংথ এখন জনসমর্থনের স্ট্রেংথ আছে, ওনারা আরেকটু চিন্তা করে এই বাজেট সাইজটাকে মানে যে এটা গত বছরের সাথে কনটেক্সটে বাড়াতেই হবে এমন কোনো এইভাবে বিবেচনা না নিয়ে করা উচিত ছিল। আমাদের রাজস্বের কথা যদি বলি, আমাদের ঐতিহাসিকভাবে আমাদের রাজস্ব মানে কোনো সময় আমাদের ইভেন এশিয়ান স্ট্যান্ডার্ডও, আমাদের নেইবারিং কান্ট্রিগুলোর স্ট্যান্ডার্ডও আসেনি, এবং বরঞ্চ একসময় 9% পর্যন্ত গেছিল জিডিপির, কিন্তু এখন তো খুব মানে এটা এখন 6-7%। এবং সবসময় দেখা গেছে ওই যে বাজেটে যে রেভিনিউ এস্টিমেট করা হয়, আগে এক্সপেন্ডিচার সাইজটা একটু বড় সাইজের বাজেট ধরে তারপর রেভিনিউ টার্গেটটা দেওয়া হয়। এবং যদি ঐতিহাসিকভাবে দেখা যায়, কোনো সময়ে বাজেটের রেভিনিউটা টার্গেট অ্যাচিভ করেনি। তো অ্যাচিভ না করার কারণে কি হয়, রেভিনিউ টার্গেট অ্যাচিভ না করলে এক্সপেন্ডিচারকে অনেক সময় কমানো যায় না,
যার কারণে এক্সেসিভ বোরিং হয় ব্যাংকিং সিস্টেম থেকে অথবা সেভিং সার্টিফিকেট থেকে। তো এই কারণে দেখা যায় এটার ম্যাক্রো ইকোনমিতে এটা একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট পড়ে। আর রেভিনিউ বাড়াতে না পারার পিছনে বড় কারণ হলো গিয়ে আমাদের ট্যাক্স নেটটাকে আমরা বাড়াতে পারিনি। আর রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনে ইদানিং কিছুটা ডিজিটালাইজেশনের কিছুটা উদ্যোগ ভালোভাবেই দেখা যাচ্ছে, কিন্তু এই ডিজিটালাইজেশনের ইস্যুটাকে খুব সায়েন্টিফিক্যালি বৈজ্ঞানিকভাবে মানে খুব কৌশলগতভাবে এইটাকে হ্যান্ডেল করা হয়নি। এই কারণে আমার মনে হয় এই যে মাঝখানে দুইটা ডিভিশন করা হলো, এটা আবার বাদ দেওয়া হলো, এখানে আবার এনবিআরের মধ্যে কিছু অস্থিরতা ছিল এই সমস্ত এই আইনগুলো করার কারণে, অধ্যাদেশগুলো করার কারণে সব দিক মিলে আমার মনে হয় ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনে হিউম্যান ইন্টারফেসটা মিনিমাইজ করে এটার ডিজিটালাইজেশনের দিকে নজরটা বাড়াতে হবে। আর মোর ওভার যে যারা ট্যাক্স দেয় তাদের পিছনেই শুধু না, পিছনে এনবিআর তাদের ইনভেস্টমেন্টটা না করে তারা ট্যাক্স নেট বাড়ানো আর ফিজিক্যাল অফিস দিয়ে ট্যাক্স নেটটাকে বাড়ানোর চেয়ে বিভিন্ন রকমের ট্রানজ্যাকশন যে হয় বিভিন্ন ব্যবসায়ীদের ব্যাংকিং সিস্টেম সবগুলোর মধ্যে ইন্টারফেসিং করে এটা যদি ডিজিটাল প্ল্যাটফর্মটাকে যদি স্ট্রেংথেন করা যায় তাহলে আমার মনে হয় ফিউচারে ট্যাক্স টু জিডিপি রেশিও বাড়তে পারে। বিভিন্ন রকমের প্রতিষ্ঠানগুলা যে যাদের মাধ্যমে ব্যয়গুলা সংগঠিত হয়, এইখানে প্রশাসনিক রিফর্ম মানে হিউম্যান রিসোর্সেসের রিঅ্যারেঞ্জমেন্ট, এই যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, টেকনোলজিক্যাল ইয়েটা বাড়ছে, তো এইটার প্রেক্ষিতে আমাদের কোনো ডিপার্টমেন্ট কীভাবে অর্গানাইজড হবে, কোনো ডিপার্টমেন্টকে অ্যাবলিশ করতে হবে, কোনো ডিপার্টমেন্টকে স্প্লিট করতে হবে, এবং এই যে এই মানব সম্পদগুলোকেও আবার কৌশলগতভাবে একটু দেখতে হবে। তো এই জিনিসটা আমাদের মনে হয় অনেকগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন অতীত হয়েছে, অনেকগুলো রিকমেন্ডেশন আছে, কিন্তু এখন আমার মনে হয় এগুলো রিভিজিট করে, নতুন করে কমিশন না করলেও আগের কমিশনের রিপোর্টগুলো রিভিজিট করে একটু টাস্ক ফোর্স টাইপ কিছু করে আমাদের মনে হয় প্রশাসনিক পুনর্বিন্যাসটা খুবই জরুরি। আর মোর ওভার এই যে আমাদের এই খরচের মধ্যে মানে আমাদের ব্যয়ের মধ্যে একটা উন্নয়ন ব্যয় আছে, আবার রাজস্ব ব্যয় আছে। এই দুইটা ব্যয়ের স্ট্রিম দুইটা আলাদা, একটা প্ল্যানিং কমিশন ওরিয়েন্টেড, আরেকটা হল গিয়ে অর্থ বিভাগ ওরিয়েন্টেড। এবং অনেক সময় দেখা যায় আমার এডিপিতে প্রজেক্ট হচ্ছে, কিন্তু ওই প্রজেক্টে যেগুলো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে ওই ইনফ্রাস্ট্রাকচারের জন্য রেভিনিউতে যে প্রভিশন রাখতে হবে এই কোঅর্ডিনেশন এই সমন্বয়টা কিন্তু হয় না, এবং অর্গানাইজেশন স্ট্রাকচার না থাকার কারণে, মানব সম্পদের প্লেসমেন্ট না থাকার কারণে, পোস্ট ক্রিয়েট না হওয়ার কারণে ওগুলো ওয়েস্টেজ অফ ভৌত কাঠামো হচ্ছে অনেক জায়গায়। এটা আমরা সবাই দেখি আমাদের এডুকেশনে, হেলথে, অন্যান্য ডিপার্টমেন্টও। কাজে ব্যয় দক্ষতা বাড়াতে গেলে আমাদের মনে হয় এই খুব এক্সট্রিমলি যদি আমি বলি যে আমাদের উন্নয়ন ব্যয় রাজস্ব ব্যয়ের এই ডাইকোটমিটা, এই সেপারেশনটা, এটাকে কিন্তু এক জায়গায় অ্যালাইন করতে হবে। এবং ইন এক্সট্রিম কেস আমি মনে হয় এইভাবে সাজেস্ট করতে পারি যে আমাদের এই এডিপি কালচারটাকে সরে গিয়ে আমাদের এই যে প্ল্যানিং কমিশনের ইয়েটা স্ট্র্যাটেজিক কৌশলগত প্ল্যানিংটা রেখে অপারেশনাল প্ল্যানিংটা কিন্তু এক জায়গায় আনা উচিত। এই ক্ষেত্রে হয়তো আমাদের প্ল্যানিং কমিশনটা হতে পারে কৌশলগত পরিকল্পনার জন্য, এবং অপারেশনাল প্ল্যানিংটা রেভিনিউ বলি, ডেভেলপমেন্ট বলি এক জায়গায় আনা। আরেকটা সাজেশনস মনে হয়, এটা আমার মনে হয় পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে, এই যে প্রজেক্ট ডাইরেক্টর কনসেপ্ট। প্রথম কথা হলো গিয়ে প্রজেক্ট ডাইরেক্টরগুলা অনেক সময় তাদের এফিসিয়েন্সি, দক্ষতা, এগুলা বিভিন্ন রকমের সিভিল সার্ভিসের ট্রান্সফারেবল পোস্টিংয়ের কারণে তারা দক্ষভাবে প্রজেক্ট সুপারভাইজ করতে পারে না, তত্ত্বাবধান করতে পারে না। এই জায়গায়ও আমার মনে হয় একটু চিন্তা করে দেখা যেতে পারে, এটা মনে হয় পরীক্ষা নিরীক্ষা করা উচিত, এই যে পিডি কনসেপ্ট বাদ দেওয়া, রেগুলার স্ট্রিম অফ সিভিল সার্ভিস বা সরকারি চাকরির মাধ্যমে এইটা ডেভেলপমেন্ট বলি আর রেভিনিউ বলি সবগুলো এক জায়গা থেকে এটা মনিটর করা, এই সমস্ত ইনিশিয়েটিভ যদি হয়। আর সিভিল সার্ভিসকে একটু রিভিজিট করা উচিত। যেমন সিভিল সার্ভিসের ক্ষেত্রে আমাদের দুই ধরনের সিভিল সার্ভিস করা, একটা হলে গিয়ে
লোকাল গভর্নমেন্ট লেভেলে একটা সার্ভিস আর সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস আলাদা করে এটা লোকাল গভর্নমেন্টকে আরও স্ট্রেনথেন করে যদি কোনো সাংবিধানিকভাবেও আমাদের আর্টিকেল 59-60 অনুযায়ী লোকাল গভর্নমেন্টই তাদের প্ল্যানিং, তাদের বাজেট, তাদের এক্সপেন্ডিচার প্ল্যানিং, ইভেন অনেকগুলো খরচ যেমন হেলথ, এডুকেশন এবং আদার উপজেলা লেভেলে, লোকাল গভর্নমেন্ট লেভেলে তাদের এগুলো ট্রান্সফার সাবজেক্ট হিসেবে কিন্তু ওইখানেই প্ল্যানিং হওয়ার কথা, ওইখানে বাজেট হওয়ার কথা, ওইখানে খরচ হওয়ার কথা এবং ওইখানেই লোকাল ম্যান পাওয়ার দিয়ে এটা করার কথা, অথবা ডেপুটেশন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নিয়ে করার কথা। কিন্তু আমরা যদিও বা আইন কানুনগুলো লোকাল গভর্নমেন্টের আছে, কিন্তু লোকাল গভর্নমেন্টকে আমরা স্ট্রেনথেন করি নেই এবং মোর ওভার এখনও পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেট দিয়ে বাই ল, বাই অর্ডার, যদিও বা 17টা না 18টা সাবজেক্ট কিন্তু ট্রান্সফার সাবজেক্ট, কিন্তু এখনও পর্যন্ত এটা সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেট দিয়ে চলছে। কাজে সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেট দিয়ে যখন উপজেলা লেভেলের এক্সপেন্ডিচার হচ্ছে, এটার ক্লোজ মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশনগুলো প্রপারলি হচ্ছে না এবং এটা কোনো ডিসেন্ট্রালাইজড অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্কটা কাজ করছে না। তো সব দিক মিলে খরচের মনিটরিং না, এটার প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেও একটা বিরাট পরিবর্তনের ইস্যু আছে এবং আমরা এই সরকারের ম্যানিফেস্টোতেও এগুলার ইন্ডিকেশন 31 দফাতেও আছে, জুলাই জাতীয় সনদও আছে। কাজেই সব দিক মিলে আমি আশা করব যে ব্যয় সংকোচন, ব্যয়ের দক্ষতা বৃদ্ধি করতে গেলে যে কথাগুলো বললাম, সেন্ট্রাল গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্টের সেপারেশন, রেভিনিউ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে একটা অ্যালাইনমেন্ট, ইভেন পিডি কনসেপ্ট, এডিপি কনসেপ্ট বাদ দিয়ে কৌশলগত পরিকল্পনা পঞ্চবার্ষিকী হোক, ত্রিবার্ষিকী হোক, এই পরিকল্পনার অধীনে প্রত্যেক মিনিস্ট্রি তার ইন্ডিভিজুয়াল রেগুলার ম্যান পাওয়ারের মধ্যে থেকে তারা এটা যদি করে তাহলে একটা মনে হয় একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। অ্যাজ ফার এজ দি ইম্প্যাক্ট, ডেফিনেটলি এগুলা সব সোশ্যাল ট্রান্সফার, এগুলা গরিবের হাতে যা গেলে এটা ইকোনমিতে তারা এটার মাল্টিপ্লায়ার ইফেক্ট আছে। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গিয়ে এগুলো প্রপার টার্গেটিং, রাইট ফ্যামিলিতে যাচ্ছে কিনা, যারা ডিজার্ভ করে তাদের হাতে যাচ্ছে কিনা, এই যে এটা একটা বিগ চ্যালেঞ্জ। এটার সাথে কিন্তু এটার কাঠামোগত অ্যারেঞ্জমেন্টটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো এই জন্য আমি আগেই বলছিলাম যে আমাদের অলরেডি যে 100-র উপরে যে অলরেডি এরকম স্কিম আছে, আমার মনে হয় এই সরকার পাইলটিং করছে কয়েক জায়গায়, ওয়েল এটা থেকে হয়তো এক্সপিরিয়েন্স থেকে পরে কারেক্টিভ মেজার নেওয়া যাবে, কিন্তু ইন দ্য মিডিয়াম টু লং টার্ম আমার মনে হয় খুবই অ্যাপ্রোপ্রিয়েট হবে যে যতগুলো এরকম ট্রান্সফার প্রজেক্ট আছে এইগুলাকে রিভ্যালুয়েট করে লাইফ সাইকেলের সাথে কম্পেয়ার করে চাইল্ড লেভেলে, ইয়াং লেভেলে, ওল্ড এজ লেভেলে, মহিলাদের, এগুলার মধ্যে একটা স্টাডি করে সমীক্ষার মধ্যে নিয়ে এবং বেটার ফ্রেমওয়ার্কে এনে এবং এইটার অ্যাডমিনিস্ট্রেশনটা এরকম 20-25 মিনিস্ট্রিতে না রেখে এটার জন্য একটা প্রফেশনাল হাব তৈরি করা এবং সেন্ট্রাল একটা ডাটাবেজ তৈরি করা এবং এই ডাটাবেজের অধীনে রেখে ডুপ্লিকেশন যাতে না হয়, মিস টার্গেটিং না হয়, ডাবল ডিপিং বলে এটাকে, ডুপ্লিকেট একাধিক প্রোগ্রামের মধ্যে একজন পেয়ে যাচ্ছে, এগুলো করার জন্য করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলে গিয়ে এই সমস্ত প্রোগ্রাম সাকসেস করতে গেলে আমার লোকাল গভর্নমেন্টকে স্ট্রেনথেন করতে হবে এবং জবাবদিহিমূলক লোকাল গভর্নমেন্টের মাধ্যমে এটা করতে হবে, তাইলে এটার প্রপার টার্গেটিং হবে। আর অর্থায়নের ইস্যুটা এটা একটা বিগ ইস্যু, কারণ আমাদের এখন বিগ চ্যালেঞ্জ হলে গিয়ে ধান আনতে পান্তা ফুরায়। তো এখন আমাদের এডুকেশন অ্যান্ড হেলথে যেমন আমাদের কমিটমেন্ট আছে, এটা এক্সপেন্ডিচার বাজেট বাড়াতে হবে, সেদিকে আবার সোশ্যাল ট্রান্সফারও আমাদের ইনভেস্ট করতে হবে। আবার যদি আমি এটা করতে চাই, যদি রেভিনিউ আবার আমার না বাড়ে, এবং যেটা দেখা যাচ্ছে রেভিনিউ তো এখন বললাম খুব ডিসমেল পিকচার, খুবই এটা আমাদের ইন্টারন্যাশনাল বাদ দিয়ে আমাদের নেবারিং কান্ট্রি স্ট্যান্ডার্ডও, আমাদের নেপালের স্ট্যান্ডার্ড, শ্রীলঙ্কার স্ট্যান্ডার্ডও আমরা যেতে পারছি না। তো কাজে আলটিমেটলি একটা প্রেশার তো পড়বেই, ফিসক্যাল স্পেসটা কমে যাবে। তো ফিসক্যাল স্পেসটা যদি আমার নিতে হয় তাহলে বরোইং করতে হবে। তো বরোইং করতে গেলে আমি যদি এক্সিস্টিং মানি থেকে বড় করি তাহলে থ্রু ট্রেজারি বিল বন্ড অথবা সেভিং সার্টিফিকেট, তাহলে আলটিমেটলি প্রাইভেট সেক্টরের, এমনি আমাদের প্রাইভেট সেক্টরে এবার ক্রেডিট গ্রোথ খুবই 6% অ্যারাউন্ড, যেটা আমার মনে হয় ইদানিংকালে সবচেয়ে সর্বনিম্ন।
কাজেই এখন যদি এরকম বোরিং বেড়ে যায়, ডোমেস্টিক বোরিং বেড়ে যায়, আর ইন্টারন্যাশনাল কমিটমেন্টও এবং বিভিন্ন কারণে আমরা এখন খুব একটা আশাপ্রদ না। তো ডোমেস্টিক বোরিং যদি বেড়ে যায় তাহলে আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট কস্টলি হবে এবং এটা ক্রাইসিসও হবে, যেটাকে ক্রাউডিং আউট ইফেক্ট পপুলারলি বলা হয়। আর আরেকটা তো ডেঞ্জারাস আছে, যদি বোরিং সরকারি ফিজিক্যাল স্পেসে কভার করার জন্য যদি সেন্ট্রাল ব্যাংক থেকে বড় করে, এটা হাই পাওয়ার মানি, রিজার্ভ মানি ক্রিয়েট হবে। রিজার্ভ মানি ক্রিয়েট হলে ইনফ্লেশনারি হবে এবং এটা এটা একটা ডেঞ্জারাস হয়ে, কারণ অ্যাট দ্য মোমেন্ট আমাদের ইনফ্লেশন রেট ইজ অনেক দিন ধরেই আমরা হাই লেভেলে আছি। কাজে এমনি ইনফ্লেশনারি সিচুয়েশনে আছি। সেন্ট্রাল ব্যাংক থেকে হাই পাওয়ার মানি বড় করলে তো আরও খারাপ অবস্থা হবে। সব দিক মিলে আসলে আমার মনে হয় একটা মানে এই সরকারকে খুবই কেয়ারফুলি এই বাজেট সাইজ বলি, রেভিনিউজ টার্গেট বলি, সব দিক মিলে আমাদের মনে হয় বর্তমানে যেটা 9 লক্ষ কোটি টাকা বলছে, আমার মনে হয় এটা একটু চ্যালেঞ্জিং হবে। প্রথম কথা হতে গিয়ে আমাদের এতগুলো ব্যাংক, প্রায় 60+, এই বাংলাদেশের মতো এত সাইজের ইকোনমিতে এতগুলো ব্যাংক দরকার নেই। এতগুলো ব্যাংক হওয়ার কারণে বোথ ব্যাংকার্স, প্রফেশনাল ব্যাংকার ছাড়া অনেকগুলো ব্যাংককে কিন্তু চলতে হচ্ছে, কারণ এতগুলো প্রফেশনাল ব্যাংকার ব্যাংকিং চালানোর মতো। আর মোর ওভার এই ব্যাংকের মালিকানা, আসলে এই ব্যাংকিং বিজনেসটা যে অমুক ব্যাংকের মালিক, এটা কিন্তু ইটস এ ভেরি ডেঞ্জারাস আটারেন্স। ব্যাংক আসলে এমন একটা ব্যবসা যে মালিক তার মাত্র 200-300 বা 500 কোটি টাকা, অথচ পাবলিক মানি হ্যান্ডেল করতেছে 20,000-30,000 কোটি টাকা। কাজে আনলাইক আদার নর্মাল ট্র্যাডিশনাল বিজনেস, এই ব্যাংকিং ব্যবসাতে যারা ইনভেস্ট করেন তারা আসলে ব্যাংকের মালিক না, তারা কাস্টোডিয়ান। এই কারণে এই ব্যাংকের মালিক এবং ব্যাংকের ম্যানেজমেন্ট, বোথ অ্যাট দি পলিসি লেভেল অ্যান্ড দি ম্যানেজমেন্ট লেভেল, এটা একটা সেপারেশন লাগবে। আর পলিসি লেভেল মানে দ্যাট ইজ বোর্ড লেভেলে আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের একটা প্রপোজালও মিনিস্ট্রিতে এখন পেন্ডিং আছে, যে বোর্ড অফ ডিরেক্টরসে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের সংখ্যা বাড়ানো। যুক্তি কি? আনলাইক আদার বিজনেস, ব্যাংকিং বিজনেস যেহেতু পাবলিক মানি ডিল করে, কাজে যারা ব্যাংকের শেয়ারের মালিকানা আছে তারা সিম্পলি এ কাস্টোডিয়ান অফ দি পাবলিক মানি। এই কারণেই ওখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের প্রপোর্শনটা ওনার রিপ্রেজেন্টেটিভ ডাইরেক্টরের চেয়ে বেশি হওয়া উচিত, যাতে পাবলিক ট্রাস্টটা হয়। আর আরেকটা ইস্যু হলো কি, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরটা ফিট অ্যান্ড প্রপার কোয়ালিফিকেশন মাধ্যমে আসা উচিত। এটা সেন্ট্রাল ব্যাংক এটাকে রেগুলেট করতে পারে এবং এটা করা উচিত। আমার মনে হয় এই সমস্ত এগুলো কিছুটা অজনপ্রিয়, কারণ স্বভাবভাবে আমাদের যারা ব্যাংকের মালিকানা আছে তাদের সাথে পলিটিক্যাল একটা লিঙ্ক আপ থাকে। কাজেই আমাদের অর্থমন্ত্রী মহোদয় সংসদে যেভাবে বলেছেন, আমার মনে হয় এইগুলোই অজনপ্রিয়, কিন্তু পাবলিক জনস্বার্থে এটা খুবই জরুরি, এটা করা উচিত। এই যে ব্যাংকের ক্ষেত্রে যেমন সত্য, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্স্যুরেন্স কোম্পানি, এগুলোর ক্ষেত্রেও সত্য। এগুলো আমার মনে হয় এখন ড্রাস্টিক্যালি এগুলো কমানো উচিত। এই কমাতে গেলে কী করতে হবে? এই এক্সট্রিম কেস লিকুইডেশনের ইস্যুটা এবং লিকুইডেশনের লগুলোকে আরও শার্পেন করে নেওয়া। আরেকটা হলো গিয়ে মার্জার প্রসেসে যাওয়া। আর ন্যাশনালাইজ গভর্নমেন্ট ব্যাঙ্কগুলো অনেকগুলাই কিন্তু জনতা, অগ্রণী, সোনালী, রূপালী, এগুলো পিএলসি হয়েছে আজকে থেকে 2 যুগ আগে। পাবলিক লিমিটেড কোম্পানি করানোর উদ্দেশ্য ছিল এগুলা কোম্পানিজ অ্যাক্টের আন্ডারে চলবে এবং প্রয়োজন বোধে এগুলার পাবলিক কিছু শেয়ার অফলোড হয়ে প্রাইভেট ওনারশিপও আসবে। কিন্তু আনফর্চুনেটলি গত 20 বছর ধরে স্টেট ওন ব্যাঙ্কগুলা, তার মধ্যে কয়েকটা ব্যাংকের অবস্থা খুবই খারাপ। তো সব দিক মিলে স্টেট ওন ব্যাংকের ক্ষেত্রে মার্জার প্রসেসে যাওয়া উচিত। ইভেন ন্যাশনালাইজ ব্যাঙ্কগুলোতেও মার্জার প্রসেসে যাওয়া উচিত। মার্জার প্রসেসে গিয়ে আমার মনে হয় এত ব্যাংকের ন্যাশনালাইজ ব্যাংক এবং যেহেতু পিএলসি, এগুলার রেগুলেটরি ফ্রেমওয়ার্কে বাংলাদেশ ব্যাংকও তার রেগুলেটর, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনও রেগুলেটর। তো এই যে ডুয়েল রেগুলেটরি, এটাও অনেক সময় এটা কনফিউশন ক্রিয়েট করে এবং অনেক সময় এটাতে ইনএফিশিয়েন্ট একটা অ্যারেঞ্জমেন্ট ক্রিয়েট হয়। এই কারণে আমার মনে হয় ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রেও এই সরকারের করা উচিত, যেটা এগুলো কমপ্লিটলি আন্ডার রেগুলেটরি, সিঙ্গেল রেগুলেটরের অধীনে আনা এবং ওনারশিপের মধ্যেও এটা এগুলো প্রাইভেট সেক্টরের শেয়ার অফলোড করা। আরেকটা বিষয় হলে গিয়ে এই যে ন্যাশনালাইজ ব্যাঙ্কগুলোর মধ্যে অনেকগুলো ব্যালেন্স শিট কিন্তু রিয়েলিস্টিক্যালি নাই। এদের মধ্যে
এই ব্যালেন্স শিটগুলোর মধ্যে অনেক সময় তার রিয়েল ওয়ার্থটা রিফ্লেক্ট করে না। কাজেই ইমিডিয়েটলি আরেকটা রিফর্ম হতে পারে যে অ্যাসেট কোয়ালিটি রিভিউ করে ব্যালেন্স শিটটাকে রিভিজিট করে টোটাল ব্যালেন্স শিটটাকে আপডেট করা, যাতে এই রিয়েলিস্টিক ব্যালেন্স শিটটার উপর বেসিস করে পরে যদি শেয়ার পাবলিকলি লিস্টেড করতে হয়, মার্জারের ইস্যুতেও এই অ্যাসেট কোয়ালিটি রিভিউ দরকার। তো এই বিষয়গুলো খুবই জরুরি। ন্যাশনালাইজ ব্যাংকের মার্জার করা, এতগুলো ব্যাংক দরকার নাই। মোর ওভার সেই সোনালী ব্যাংক ট্রেজারি ফাংশন করে, তো আসলে ট্রেজারি ফাংশন অনেকগুলো ডিজিটাল হয়ে গেছে এখন, যেমন অটোমেটেড চালান হয়ে গেছে। তারপরে সরকারের অনেকগুলো পেমেন্ট, G2P পেমেন্ট, এগুলো অনলাইনে বিভিন্ন ব্যাংকে চলে গেছে। তারপরে সেভিং সার্টিফিকেট আগে বিক্রি করতে, ওইটাও নাই। এখন ট্রেজারি ফাংশন বলতে সোনালী ব্যাংকে শুধু চেস্ট অ্যান্ড সাব চেস্টের মাধ্যমে ওই যে মানি সাপ্লাইয়ের বাংলাদেশ ব্যাংকের এজেন্ট হিসেবে কিছু কাজ করে। তো সব দিক মিলে আগের মতো এরকম একমাত্র সোনালী ব্যাংকের যা কিছু কাজ আছে, অন্যদের তো কোনো ইয়ে নেই। কাজে সবগুলো মিলে আমার মনে হয় এগুলার একটা রিভিজিট করে রিফর্ম করা উচিত। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের সংখ্যা বাড়ানো, এটা বললাম। তারপরে আর ওই ম্যানেজ আর ওনারশিপ আর ইয়ের মধ্যে সেপারেট করা। আরেকটা ইস্যু হলো গিয়ে বোর্ডগুলো তো দেখা যাচ্ছে বোর্ডগুলোকে পলিসি বোর্ড অ্যান্ড এক্সিকিউটিভ বোর্ড দুইটা মিক্স আপ হয়ে আছে। আমার হিসাবে বোর্ডগুলোকে পিওরলি পলিসি বোর্ডে কনভার্ট করা উচিত, আর ম্যানেজমেন্টকে সেপারেট করা উচিত। আর ন্যাশনালাইজ ব্যাংকের ক্ষেত্রে বোর্ডগুলো যতক্ষণ সরকারের ওনারশিপ আছে, সরকার বোর্ডের ডাইরেক্টরদের বা চেয়ারম্যানকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন, কিন্তু বোর্ড এম্পাওয়ার্ড হবে, বোর্ডকে পাওয়ার দিতে হবে যে তারা ম্যানেজমেন্টকে হায়ার ফায়ার করবে। এটাতে গভর্নমেন্টের বা ওনারের কোনো ইন্টারফিয়ারেন্স থাকবে না। এই সমস্ত বিষয়গুলো আসলে ফাইন্যান্সিয়াল সেক্টরের জন্য খুব জরুরি রিফর্ম। এই রিফর্মগুলো কিন্তু আমি বলছি এখন তা না, এগুলো অনেক দিন ধরে বলা হচ্ছে, অর্থনীতিবিদরা বলছে, আর অন্যান্য এক্সপার্টরা বলছে, সিভিল সোসাইটি বলছে, কিন্তু ফর সাম রিজনস এই অপ্রিয় সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে না। তো আমি আশাবাদী আমাদের অর্থমন্ত্রী মহোদয় সংসদে যেই বক্তব্য দিয়েছেন, অপ্রিয় সিদ্ধান্ত, আমার মনে হয় এরকম জনসমর্থন নিয়ে 2/3 জনসমর্থন নিয়ে যে সরকার আজকে আসছে, এই সরকার এই সমস্ত ডিসিশন অজনপ্রিয়, অ্যাট দ্য এন্ড অফ দি ডে কিন্তু জনস্বার্থ। এবং আলটিমেটলি এই অজনপ্রিয় শব্দটা মানে টার্মটা কিন্তু ততদিন থাকবে যতদিন এটার ফলগুলো মানুষ না দেখবে। যখন এগুলোর পজিটিভ ফল মানুষ দেখবে, ঠিকই কিন্তু এটা অজনপ্রিয় থাকবে না, এটা জনপ্রিয় হবে। তো সব দিক মিলে আমার মনে হয় ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা বিগ ইয়ে দেওয়া উচিত এই যে সংস্কারের ক্ষেত্রে। 2015 সালে লাস্ট পে স্কেল দেওয়া হয়েছে। কাজে কর্মকর্তা 2015 থেকে আজকে 10 বছর, 11 বছর। 11 বছরে যদি আমি এভরি ইয়ার ইনফ্লেশন রেটে এটা হিসাব করি, তাহলে ওই বেতন কিন্তু এখন 50%ও নেই। কাজে ইন দ্যাট কেস ওই সময় মনে হয়েছিল যে এটা হাই স্কেল, কিন্তু এখন 50%ও নেই। কাজে এটা প্রত্যেক কর্মকর্তার নাবিশ্বাস হচ্ছে। কাজেই নতুন পে স্কেল দেওয়া প্রয়োজন, এটার কিন্তু ওভারডিউ, এটা দেওয়া উচিত। কিন্তু এটাও ঠিক, আমাদের এই সরকারের আসলে সাইজ, আগেই বলেছি আমি, লোকাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট এগুলো রিভিজিট করা, সেই যে অ্যানাম কমিটি হয়েছিল এরপরে কিন্তু আর কয়েক যুগ আগে আর কোনো এগুলো রিভিজিট করা হয়নি। আমার মনে হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আলাদাভাবে দেখে তার টোটাল হিউম্যান রিসোর্সেস রিকোয়ারমেন্টটাকে রিভিজিট করা উচিত। আর মোর ওভার এটা এখন বেশি হয়ে গেছে যে আমরা ডিজিটাল ইয়েতে আমরা হয়তো খুব একটা বেশি আগাইনি, কিন্তু অনেকগুলো আগানো গেছে। আর এখন যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং এগুলো সব আমাদের এমবেডেড হয়ে যাচ্ছে ডে টু ডে কাজে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের হিউম্যান রিসোর্সেস কিন্তু আনইউটিলাইজড কিন্তু পেরোলে আছে। যেমন একটা এক্সাম্পল বলি, আমাদের আগে পেনশন দেওয়ার জন্য, সরকারি কর্মচারীদের পেনশন দেওয়ার জন্য পেনশনগুলো মানুষ নিত আইদার বাংলাদেশ ব্যাংকের কাউন্টার থেকে, অথবা সোনালী ব্যাংকের কাউন্টার থেকে, অথবা এজি অফিসের জেলা অফিসের কাউন্টার থেকে, অথবা ঢাকার এজি অফিসের কাউন্টার থেকে। সব দিক মিলে আমি হিসাব করে দেখেছি এই পেনশনারদের পেনশন পেমেন্ট করার জন্য
অন্তত 7 থেকে 8 হাজার এমপ্লয়ি লাগতো। এই যে সেন্ট্রাল ডিজিটাল পেনশন অফিস করার পরে এখন পেনশন যেহেতু ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে প্রতি মাসের 1 তারিখ চলে যায়, উইদাউট এনি হিউম্যান ইন্টারভেনশন 12 লাখ পেনশনার একটা ক্লিকে প্রতি মাসে পেনশন পেয়ে যাচ্ছে, উইদাউট এনি ওভার দি কাউন্টার সার্ভিস। কোনো মানুষ তাকে পেনশন দিচ্ছে না। তো কাজে কী দাঁড়াচ্ছে? একটা আমি এক্সাম্পল বললাম, এরকম অনেক জায়গা আছে। G2P বয়স্ক ভাতা দেওয়া, এগুলো অনলাইনে হয়ে গেছে, যেগুলোতে আগে অনেক শত শত হাজার হাজার লোকের ইনভলভমেন্ট ছিল, কিন্তু আমাদের ওই পোস্টগুলো রয়ে গেছে, ওই লোকগুলো আছে। তো সব দিক মিলে আমার মনে হয় রাইট সাইজিং, আমি ডাউন সাইজিং বলবো না, সরকারকে রাইট সাইজিং করা এবং লোকাল গভর্নমেন্টের এমপ্লয়মেন্টগুলোকেও সেপারেট করা, এগুলা একটা বড় বিগ পুশ। আবার সে অজনপ্রিয় কিন্তু খুবই ইফেক্টিভ জনগোষ্ঠী তৈরি করা এতে। আর ইদানিং একটা আমি সংসদে আমি দেখলাম শূন্য পদের তালিকা দেওয়া হয়েছে, কত 5 লক্ষ না কত, এবং ওইখানে মনে হয় মন্ত্রী মহোদয় বলছেন যে 5 লক্ষ অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার আমরা নিব। আমার মনে হয় এইটা করার আগে এটা রিভিজিট করা উচিত, রাইট সাইজিং দি গভর্নমেন্ট। অনেক ডিপার্টমেন্টের কাজ কিন্তু কমে গেছে, যেমন সেভিং সার্টিফিকেট আগে ফিজিক্যাল সেভিং সার্টিফিকেট ইস্যু হতো, কিন্তু এখন সেভিং সার্টিফিকেট হয় ইলেকট্রনিক্যালি ব্যাংক থেকে অনলাইনে। কাজেই আগে সেভিং সার্টিফিকেটের এই যে ম্যানুয়াল সেভিং সার্টিফিকেট ইস্যু করার জন্য যত লোকের দরকার, ওই লোকগুলো তো আছে, ওই পোস্টগুলো আছে, হয়তো পোস্ট ভ্যাকেন্টও আছে, এগুলোর জন্য রিক্রুটমেন্টও হচ্ছে। কাজে আমার মনে হয় একই কথা, 2/3 মেজরিটির এই জনসমর্থন নিয়ে এই সরকার যদি, এবং এটা করা, এই সমস্ত কাজগুলো করতে গেলে কিন্তু প্রথম 1 বছর 2 বছরের মধ্যে করতে হয়, কারণ সঙ্গত কারণে আমাদের পলিটিক্যাল পার্টিগুলা 5 বছরের মধ্যে শেষের 2 বছরে গিয়ে কিন্তু, যেহেতু নেক্সট ইলেকশন আসবে, এই সমস্ত অজনপ্রিয় সিদ্ধান্তগুলো নেওয়া তাদের জন্য কঠিন। এটা কোয়াইট ন্যাচারাল, এটা কিন্তু কোনো এক্সেপশনাল ইস্যু না। কাজেই এই প্রথম 2 বছরের মধ্যে এটা করতে হবে, এবং এটা করলে এই সমস্ত সিদ্ধান্তগুলো রাইট সাইড যদি করে, তাইলে আমার ফিসক্যাল স্পেস ক্রিয়েট হবে, তাইলে আমার এই পে স্কেল ইমপ্লিমেন্ট করতে গেলে আমি আমাদের এমপ্লয়িদেরও স্যাটিসফাই করতে পারবো, সাথে আমাদের বাজেট সাইজে এটার অপারেশনাল কস্টও কিন্তু কম হবে। কর্মসংস্থানের কাছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এটা ওয়ান গোতে তো হবে না, এটা একটা লং একটা প্ল্যানিংয়ের মধ্যে এনে এটা করতে হবে। তো এখন যেটা বলছিলাম যে আমি ফিসক্যাল স্পেসটাকে আমি এমনভাবে না বাড়ানো উচিত যাতে প্রাইভেট সেক্টর ক্রেডিটটাকে, এবং ইন্ডাস্ট্রিয়াল অনেকগুলো ইন্ডাস্ট্রি বন্ধ, এইগুলাকে কিভাবে রিবাম্প করা যায়। কারণ যত কথাই বলি না কেন, আমরা গভর্নমেন্ট সেক্টরে এমপ্লয়মেন্ট ইজ ভেরি লো, আর যদি আমার রাইট সাইজিং করতে হয় গভর্নমেন্ট এমপ্লয়মেন্টে হবে না। তাই ইয়াং জেনারেশনকে যদি এমপ্লয়াবিলিটি বাড়াইতে হয়, প্রথম কথা হল গিয়ে তাদের স্কিল দিতে হবে। স্কিলগুলো এখন যেটা আসছে বর্তমান, তো অনেক স্কিল তো আগের স্কিল রিস্কিলিং করে হবে না, অবসলেট আগে রিস্কিল, ইভেন বলা হয় অনেকগুলো, যেমন সেলাই ট্রেনিং দেওয়া হয়, কম্পিউটার ট্রেনিং, এগুলো কিন্তু এখন আউটডেটেড, কারণ এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এখন তো ইভেন কোডিং হচ্ছে মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, মেশিন লার্নিং, আউটসোর্সিংয়ের আছে। এগুলোর জন্য বিগ জাম্প দিতে হবে আমাদের মনে হয় বাজেটকে, ট্র্যাডিশনাল এই যে লাইন আইটেম বাজেট থেকে বাদ দিয়ে এগুলোর জন্য সেপারেট প্রোগ্রাম ভিত্তিক বাজেট করতে হবে, আপস্কিলের জন্য, নট রিস্কিলিং, এই এমপ্লয়াবিলিটি ক্রিয়েট করার জন্য। অ্যাট দ্য সেম টাইম আসলে এই রিস্কিলিংয়ের ইনিশিয়েটিভের সাথে ইন্ডাস্ট্রির সাথে লিঙ্ক করতে হবে, এবং ইন্ডাস্ট্রিগুলোকেও আবার চিপ রেটে ক্রেডিট দিতে হবে, যাতে তাদের এমপ্লয়মেন্ট করার জন্য ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট করতে পারে। আর অনেকগুলো আমাদের এই যে ইস্যু আছে, ট্রেড ফ্যাসিলিটেশন ইস্যু, তারপরে ডুইং দ্য বিজনেস রাইট, এরকম ইস্যুগুলো আছে, যে ইস্যুগুলোতে আমাদের মানে ট্রেড ফ্যাসিলিটেশনের জন্য, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য আমাদের ওয়ান স্টপ সার্ভিসগুলোকে এফেক্টিভ করা। যেমন অনেক দিন ধরে বিডার ওয়ান স্টপ সার্ভিসের ইস্যু কথা বলা আছে, কিন্তু ওয়ান স্টপ সার্ভিস বলতে ওয়ান স্টপ কোঅর্ডিনেশন হয়ে আছে অনেক দিন, কিন্তু এটা কোঅর্ডিনেশন না, এটা ইমপ্লিমেন্টেশন ওয়ান স্টপে করা। এনভায়রনমেন্ট বলি, এনবিআর বলি, ইপিবি বলি, সব কিছু মিলে একটা জায়গায় ওয়ান স্টপ সার্ভিস, সব দিক মিলে আমার মনে হয় এই
এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট বাড়ানোর জন্য এটা ওয়ান গোর ইস্যু না, এটা মাল্টি সেক্টরাল ইন্টারভেনশন লাগবে। ওই প্রথম কথা হলে গিয়ে আমাদের যদি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়াতে চাই, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট ইজ নট এ বিগ পোর্টফোলিও ইনভেস্টমেন্ট তো আসে আর যায়, এটা মার্কেটের সাথে। আমাদের এফডিএ বাড়াতে হবে যাতে এমপ্লয়মেন্টের স্কোপ বাড়ে। তো এফডিএ বাড়াতে হলে গিয়ে আসলে কনফিডেন্সটা, ডোমেস্টিক ইনভেস্টমেন্টের যদি কনজেনিয়াল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়, এইটা ইট উইল অ্যাট্রাক্ট এফডিআই। আমাদের ডোমেস্টিক ইনভেস্টমেন্টের যে সিকিউরিটি, এই যে অনেক জায়গায় অনেকেই এই যে আমাদের বলা হয় যে তারা সেফ অ্যান্ড সিকিউর ফিল করছেন না ইন্ডাস্ট্রিয়ালিস্টরা। আরেকটা সিগন্যাল যেতে হবে যারা ইনভেস্টার, লোকাল ইনভেস্টার, তারা সিগন্যাল যেতে হবে তাদের ইনভেস্টমেন্ট সেফ অ্যান্ড সিকিউর থাকবে, রিটার্নটাও তাদের একটা রেসপেক্টেবল লেভেল থাকবে। কাজেই এইটাই কিন্তু অ্যাট্রাক্ট করার জন্য, ফরেন ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করার জন্য অনেক সময় এটা জয়েন্ট ভেঞ্চার লেভেলেও আসবে। কিন্তু ডোমেস্টিক ইনভেস্টমেন্টে আমাদের এত যেই লেভেলে আছে এখন, এই লেভেলে আমাদের ডোমেস্টিক ইনভেস্টররা যখন কনফিডেন্ট না, তখন এই সিগন্যাল কিন্তু আউটসাইড ওয়ার্ল্ডে যাচ্ছে। কাজে আউটসাইড ওয়ার্ল্ডে এড করতে গেলে ডোমেস্টিক ইনভেস্টমেন্টকে আগে করতে হবে, তাদের কনফিডেন্স বাড়াতে হবে। আর বাংলাদেশে ডোমেস্টিক ইনভেস্টরদের মধ্যে এখন একটা জেনারেশন যেটা আসছে, দে আর ভেরি স্মার্ট। তারা কিন্তু এফডিআই তারাও অ্যাট্রাক্ট করতে পারে, কিন্তু এফডিআই অ্যাট্রাক্ট করতে গেলে তারা এই যে বিভিন্ন ঘাটে ঘাটে বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারেন্স, এনবিআরের ক্লিয়ারেন্স, বিডার ক্লিয়ারেন্স, এনভায়রনমেন্টের ক্লিয়ারেন্স, যত রকমের ক্লিয়ারেন্স আছে সেগুলোকে একটা জায়গায় আনতে হবে। একটা জায়গায় এখন বলা হয় ওয়ান স্টপ আনছে, কিন্তু এটা কোঅর্ডিনেশন। এই কোঅর্ডিনেশন মানে কি, ওই যে বিরাতে গেলেন যে এনবিআর একজন লোক আছে, ওরা বলে দিল এনবিআর লোক আছে, এনবিআরে গিয়ে আবার এটা করতে হয়, এটা না, একটা জায়গাতেই করতে হবে। আর মোর ওভার এই যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট রিপাট্রিয়েশন ইস্যুটা অবশ্য আমাদের বড় ইস্যু নয়, রিপাট্রিয়েশন ইজ অ্যালাউড, আমাদের অলরেডি আমাদের পলিসিতে আছে। কিন্তু এই জায়গায় আরেকটা ইস্যু আছে, আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ একটা যদি রেসপেক্টেবল লেভেল না থাকে, তাহলে ফরেন ইনভেস্টররা এখানে এসে তো আমাদের ডোমেস্টিক কনজামশনের জন্য তারা প্রোডাক্ট সেল করবে না, তারা বাইরে নিতে হবে। আর ডোমেস্টিক ইনভেস্টমেন্টের জন্য, ডোমেস্টিক কনজিউমারের জন্য যেগুলো সেল করে যদি এফডিআই করে, সে আবার এটাকে ডলারে কনভার্ট করে নিতে গেলে টাকা ডলারের রেটের একটা ইস্যু আছে। টাকা যদিও বা এখন মোটামুটি স্টেবল আছে, কিন্তু দ্য ওয়ে আমাদের এক্সপোর্টের রেটটাও আমাদের এখন একটু ইয়েতে আছে। তো এক্সপোর্ট রেট আর রেমিটেন্সটাও বিভিন্ন কারণে, এই যে আমাদের মিডল ইস্টে যদি ইরান আর যুদ্ধের কারণে, ইরান আমেরিকার যুদ্ধের কারণে এখন আমাদের অনেকগুলা মানে আমাদের যারা আমাদের প্রবাসীরা আছে, প্রবাসীরা কিন্তু এখন অনেকেই ফেরত আসছে, আবার অনেকের ইনকাম কমে গেছে। সব দিক মিলে কিন্তু রেমিটেন্স একটা কিন্তু রিস্ক লাইনে আছে। তো এখন এই অবস্থায় যদি আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভও যদি রেসপেক্টেবল লেভেল না থাকে এবং আমাদের টাকার সাথে ডলারের মানটাও যদি একটা স্টেবল না থাকে, তাহলে এফডিআই কিন্তু বিগ চ্যালেঞ্জ।